স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2024 ব্যাখ্যা সহ সমাধান করব। আজকে সৃজনশীল প্রশ্ন সমাধানের প্রথম ভিডিও। এরপর ধারাবাহিকভাবে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি এবং উচ্চতর গণিত এর সকল বোর্ডের সকল সালের সকল সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিয়ে ভিডিওগুলো আপলোড করা হবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের প্রশ্ন সলভে চলে যাব। প্রশ্ন সলভের আগে একটা ছোট্ট বিষয়, আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব সব একই নামে h.s.c সায়েন্স কেয়ার। যারা আমাদের ফেসবুকে নেই তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো এবং গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই উপকৃত হবা। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের আজকের যে কাঙ্ক্ষিত প্রশ্ন সেই কাঙ্ক্ষিত প্রশ্ন সমাধানে চলে যাব। তো দেখো, আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো। এইখানে আমাদের যে প্রশ্নটা আছে সেটা এইটা, যে ঢাকা বোর্ড 2024 ভেক্টরের, ঢাকা বোর্ড 2024 যে প্রশ্নটা আসলো সেটা। এখানে একটা ভেক্টর দেওয়া আছে, দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এবং বি আর একটা ভেক্টর দেওয়া আছে, দেখো মাইনাস আই ক্যাপ 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ, এবং সি আর একটা ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস k ক্যাপ। তিনটি ভেক্টর দেওয়া আছে। এখন এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর কি। তো আমরা যেটা করব, প্রথমে আমরা এই কিছু ব্যাখ্যা বিষয়টা দেখবো যে অবস্থান ভেক্টর কি, সেই বিষয়ে কিছু ব্যাখ্যা দেখবো আসলে আগে। অবস্থান ভেক্টরটা কি দেখো, তারপরে হচ্ছে আমরা কিভাবে অ্যান্সারগুলো করব আমরা সেটা বলে দিব। তো আমরা এইভাবে একটু বোঝার জন্য দেখো চিন্তা করতে পারি যে এইরকম আমার কাছে ধরো যে তিনটা অক্ষ আছে, যেটাকে আমরা বলতে পারি এটা ও, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এবং এটা হচ্ছে জেড। তো আমি ধরলাম এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুর স্থানাঙ্ক ধরো 1,2,3 ফর এক্সাম্পল, এটা ধরলাম। এখন আমি যদি তোমাকে বলি যে এই যে ও, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এগুলাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি, আমরা সবাই জানি। এই প্রসঙ্গ কাঠামোর বিন্দু, এই মূল বিন্দু যেটা ও, এই মূল বিন্দুর থেকে আমি যদি এই বিন্দুটার অবস্থান তোমাকে সুনির্দিষ্ট করতে বলি, এবং সুনির্দিষ্ট করার জন্য যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে এটা হবে, দেখো এইখান থেকে এইটা, মানে এটাকে যদি আমি এ নাম দিলাম ধরো, তাহলে ও এ, এটা হবে ও এ। এবং এটাকে যদি ভেক্টর আকারে লিখি তাহলে তখন হবে, দেখো প্রথমে যেহেতু ওয়ান আছে, তো ওয়ানের সাথে আমরা আই নিব, তার মানে আই ক্যাপ হবে এটা, প্লাস তারপরে 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এই যে আমরা একটা বিন্দুর অবস্থান বের করতে গিয়ে একটা ভেক্টর পেলাম, একটা ভেক্টর, এই ভেক্টরটাই কিন্তু এই বিন্দুটার অবস্থান বোঝাচ্ছে। তার মানে আমরা এই ভেক্টরটার সাহায্যে এবং মূল বিন্দু, এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটার সাপেক্ষে এই বিন্দুর আমরা অবস্থানটা কি করে ফেলছি, সুনির্দিষ্ট করে ফেলছি। এই জন্য এই ভেক্টরটাকে আমরা বলতে পারি এটা একটা অবস্থান ভেক্টর। এখন তোমাকে যখন প্রশ্নে তুমি ডেফিনেশনটা লিখবা, এটা তো আমি জাস্ট বেসিকটা বুঝাইলাম, এখন ডেফিনেশনটা তুমি এইভাবে লিখতে পারো যে প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামোর কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে, যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট করা হয়, সুনির্দিষ্ট করা হয়, ওই ভেক্টরকে, এই যে এই ভেক্টর আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই ভেক্টরের সাহায্যে আমরা এই বিন্দুর অবস্থানটা সুনির্দিষ্ট করছি, তার মানে এটাকে আমরা অবস্থান ভেক্টর বলতে পারি। এই জন্য আমরা বললাম যে ওই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরের বেসিক কথাবার্তা গেল।
ওকে, এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটাতে কি বলা হয়েছে। আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ নট ইকুয়াল টু জিরো কেন ব্যাখ্যা করো। তো আমরা এইটারও দেখো, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন গেল, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন গেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক, এটা হচ্ছে আমাদের ক চলে গেছে। এরপরে আমরা দেখব খ নম্বর প্রশ্ন। আমাদের খ নম্বর প্রশ্নটা দেখব। দেখো আমাদের খ নম্বর প্রশ্নটা বলছে যে আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা এই যে আমি আবার প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের, দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ নট ইকুয়াল টু শূন্য কেন, এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা আগে একটু বেসিকটা তোমাদের বুঝাই নেই। তোমাদের আমি জাস্ট এখানে একটু বেসিকটা দেখাবো। দেখো এই জায়গায় যে আই ক্যাপটা কি এটা আমাকে বুঝতে হবে। আই ক্যাপটা কিন্তু একটা একক ভেক্টর এবং যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এই আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর একটি একক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো আমি যদি বলি এক্স আই ক্যাপ আছে এখানে, এখানে কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দুইটাই, এই যে দেখো আই ক্যাপ আই ক্যাপ, তার মানে আই ক্যাপ যেহেতু এক্স অক্ষ বরাবর, তার মানে আমার আই ক্যাপ এবং আই ক্যাপ এই এই দুইটাই কিন্তু এক্স অক্ষ বরাবর। তাহলে দুইজনই যদি আমার এক্স অক্ষ বরাবর হয়, তাহলে এদের আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ সেটা কি হবে দেখো, এটা কিন্তু জিরো হয়ে যাবে, জিরো, কারণ একই দিকে হলে 0 ডিগ্রি আমরা জানি, মধ্যবর্তী কোণ কিন্তু জিরো হয়ে যাবে। আরেকটা বিষয় দেখো, যে আমরা কিন্তু জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যায় যে এ বি কস থিটা, তাই না? তো একইভাবে যদি আমাদের এই যে কোশ্চেনটা যেখানে দিছে, তো আমরা এটা সমাধানটা শুরু করব কেমনে, এইভাবে লিখবো দেখো, যে আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর, এটা আমরা একটু এখানে লিখে দেব। আচ্ছা, আই ক্যাপ, সুতরাং আই ক্যাপ কমা আই ক্যাপ এর এর মধ্যবর্তী কোণ দেখো থিটা ইজ ইকুয়াল টু কত হবে, জিরো। ওকে, এভাবে 0 ডিগ্রি আমরা লিখে দিলাম। আচ্ছা, সুতরাং দেখো আই ক্যাপের সাথে ডট যদি করি আই ক্যাপকে, তাহলে আমরা লিখতে পারবো যে কিছুক্ষণ আগে দেখলাম যে দুইটা ভেক্টরকে ডট গুণ করলে আমরা লিখতে পারি এ বি কস থিটা। তার মানে এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ, দেখো আরেকটা বিষয় মনে রাখবে যে আই ক্যাপের যে মান, আই ক্যাপের যে মান মডুলাস অফ আই ক্যাপ এটা কিন্তু 1। আর আমরা কিন্তু এখানে ডট গুণ সমান কি লিখতে পারতেছি যে এ ভেক্টর এবং তার মান এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু ওই দুইটা ভেক্টরের মান। তার মানে এই যে আই ক্যাপ ডট আই ক্যাপ যখন আমি করব তখন এই দুইটার মান নিতে হবে, যে আই ক্যাপ মডুলাস অফ আই ক্যাপ, তারপরে মডুলাস অফ আবার আই ক্যাপ, তারপরে কি কস থিটা। তো এই মডুলাস অফ আই ক্যাপ কিন্তু আমি বললাম 1, তাহলে 1 ইন্টু কস কত থিটার মানে এখানে 0 ডিগ্রি, তার মানে 0, তার মানে 1 ইন্টু কস 0 ডিগ্রি মানে 1, দ্যাট উইল বি 1। তার মানে আমার এই রেজাল্টটা কিন্তু 1 হচ্ছে, এটা 0 হচ্ছে না। তো এই যে ব্যাখ্যাটা হয়ে গেল যে এই জন্যই সুতরাং কি আমাদের আই ক্যাপ ইজ ডট আই ক্যাপ ইজ নট ইকুয়াল টু 0, আসলে এটা 1। ওকে, তো এই যে ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে দেখো গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলছে যে এ ভেক্টর, এ ভেক্টর মানে হচ্ছে যে এটা দেখো এ ভেক্টর, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা, তো অভিক্ষেপ কি আমি তোমাদের একটু বেসিকটা আইডিয়া ক্লিয়ার করে নেই, দেন হচ্ছে আমরা প্রশ্নটা সমাধান কিভাবে করবো সেটা দেখাই দিব। ওকে, তো আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে। দেখো গ নম্বর প্রশ্নটাতে আমরা চলে যাব। তো আমরা চলে যাব এখন কোথায় বলো, গ নম্বর প্রশ্নে চলে যাব। ওকে, তো আমরা এখন গ নাম্বারটা সমাধান করব। এখন গ নাম্বার প্রশ্নটা সমাধানের আগে আমরা একটু দেখে নেই। দেখো আমি তোমাকে বললাম এখানে কিন্তু বলছে যে এ এর দিকে, এই দেখো এ বরাবর বা এ এর দিকে, এ বরাবর বা এর দিকে বি এর অভিক্ষেপ। তো আমি একটু চিত্র এঁকে তোমাকে বিষয়টা ক্লিয়ার করি। ধরো আমি ধরলাম যে এইটা হচ্ছে আমার এ ভেক্টরের দিক এবং এইটা হচ্ছে আরেকটা ভেক্টর বি, যেহেতু দুইটা ভেক্টর ভিন্ন তো এদের দিকও ভিন্ন হবে এবং এদের মাঝখানের কোণ আমি ধরলাম এটা হচ্ছে থিটা। তো এটা হচ্ছে এ ভেক্টর, সেটা কত আছে আমাদের এখানে দেওয়া, দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এবং এই ভেক্টরটা হচ্ছে আমার বি, বি ইকুয়াল টু আছে মাইনাস আই ক্যাপ, দেন হচ্ছে তোমার হলো +2j ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ, এটা আছে। এখন বলো দেখো
আমাকে বলছে এ বরাবর মানে এর দিকে বি এর অভিক্ষেপ। তো এই এর দিকে বি এর অভিক্ষেপ মানে কি? এর দিকে বি এর অভিক্ষেপ মানে হচ্ছে দেখো, এর দিকে বি এর অভিক্ষেপ মানে হচ্ছে বি এর মাথা থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে তোমাকে। একটা লম্ব অঙ্কন করতে হবে। এই লম্বটা এর যেখানে ছেদ করলো এই মূল এই জায়গা থেকে এইটুকু দূরত্বটাই হচ্ছে আমার এর বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তার মানে তুমি যদি এইটুকু লেন্থ বের করে ফেলতে পারো তাইলেই কিন্তু এ বরাবর বি এর লম্ব বিক্ষেপটা পেয়ে যাবা। এখন দেখো একটু চিন্তা করো তো, আমরা যদি ম্যানুয়ালি এমনি চিন্তা করি, বেসিক যদি চিন্তা করি যে এটা কিন্তু আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এবং এই সমকোণী ত্রিভুজের এটা কিন্তু লম্ব, এটা অতিভুজ, এবং এটা হচ্ছে সূক্ষ্মকোণটা। এবং এখানে কিন্তু আমরা এইটা আমি জানি না, এই লম্বটা আমি জানি না, বাট আমি কিন্তু অতিভুজটা জানি। অতিভুজটা জানি এবং আমাকে কিন্তু ভূমিটা বের করতে হবে। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে দেখো, cos থিটা ইজ ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমিটাই তো আমার এখানে এই ভূমিটাই, এই যে এই ভূমিটাই কিন্তু আমার এখানে লম্ব বিক্ষেপ কার দিকে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তো আমি যদি সামহাও ভূমিটা বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমি এ বরাবর বি এর কি পেয়ে যাব, লম্ব বিক্ষেপ পেয়ে যাব। তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো অতিভুজ মানে তো বি, মানে বি ভেক্টরের মানটাই অধিভুজ, তার মানে এখান থেকে আমি লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই বি। তার মানে সুতরাং আমি এখান থেকে ভূমি পাচ্ছি কি দেখো, ভূমি পাবো হলো বি কস থিটা। তার মানে আমি কিন্তু এই ভূমিটাই বলছিলাম যে ভূমিটাই কিন্তু আমার বি এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বা অভিক্ষেপ। তার মানে কি এই ভূমি ইকুয়াল টু আবার কি পাচ্ছি আমি, বি কস থিটা। তার মানে আমি বলতে পারি যেহেতু ভূমি হচ্ছে লম্ব বিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ভূমি, তার মানে এই ভূমিটা এই আর ভূমি কি পাচ্ছি আমি, বি কস থিটা। তার মানে এখন এখন আমি বলতে পারি যে আসলে এইটুকু, যে এইটুকু হচ্ছে আমার বি কস থিটা, তাই না? এইটুকুই তো বি কস থিটা। আর তার মানে কি এইটুকুই, এইটুকুই তো আমার লম্ব বিক্ষেপ বা অভিক্ষেপ, তার মানে বি কস থিটাই হচ্ছে আমার অভিক্ষেপ। তার মানে আমরা সামহাও যদি এখন বি কস থিটাটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সারটা পেয়ে যাবে। এখন দেখো, তাহলে আমরা এটা শুরু করি। অ্যান্সারটা এভাবে করব যে এ ভেক্টর, এ ভেক্টর বরাবর, বরাবর বি ভেক্টর এর অভিক্ষেপ বলো আর লম্ব বিক্ষেপ বলো একই, অভিক্ষেপ কি বি কস থিটা। আমরা তো পেলাম বি কস থিটা। তো আমরা এটা এখন বের করব। সুতরাং এখান থেকে এটা কোত্থেকে বের করতে পারি, আমরা যে ডট গুণের সূত্র আছে, যেহেতু আমরা ডট গুণের সূত্রটাই ব্যবহার করব। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু কজ আসছে, কজ, সাইন কিন্তু আসে নাই। সাইন আসলে আমরা কিন্তু তোমার ভেক্টর গুণের যে সূত্র সেটা ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু কজ আসছে তাহলে আমরা ডট গুণের সূত্র ইউজ করে ফেলি। বিকজ ডট গুণের সূত্রে আমাদের কজের কজ আছে। তাহলে এখান থেকে যে বি কস থিটাই দেখো, বি কস থিটা এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অভিক্ষেপ। তার মানে আমি বি কস থিটাটাই আসলে বের করব, বি কস থিটাটাই আসলে বের করব। তাহলে এবার কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ। তো আমরা কিন্তু এ ভেক্টরটা দেখো, এই ভেক্টরটা প্রশ্নে দেওয়া আছে যে এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো আমরা এখানে লিখে ফেলি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এইটা মাঝখানে ডট। তারপরে দেখো বি ভেক্টরটা কত আছে এখানে আমাদের, বি ভেক্টরটা আছে এই যে দেখো মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তার মানে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ, 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এই যে পেলাম। আর নিচে হচ্ছে আমার এই যে এ ভেক্টরটার মান, এ ভেক্টরটার মান কত হবে দেখো, এ ভেক্টরটার মান হবে রুট ওভার অফ 2 স্কোয়ার। আমরা জানি একটা ভেক্টরের মান কেমনে বের করতে হয়, আই এর সহগকে স্কোয়ার করতে হয়, যোগ দিয়ে জে এর সহগকে স্কোয়ার করতে হয়, প্লাস কে এর সহগকে স্কোয়ার করতে হয়। তো আলটিমেটলি দেখো আমরা ডট গুণ, উপরে ডট গুণ করে ফেলি। ডট গুণ করার নিয়মটা কি, এই যে উপরে ডট গুণ যেটা আছে, এই যে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করতে হবে, এখানে প্লাস 2 এখানে -1, তার মানে -2। দেন হচ্ছে এখানে +3, এখানে হচ্ছে +2, তার মানে +6। দেন হচ্ছে এখানে দেখো +5, এখানে আমার +7, তার মানে 5 7 35, 35 ডিভাইডেড বাই এখানে দেখো কত হচ্ছে আমার রুট ওভার অফ 4, এখানে হচ্ছে তোমার 9, এখানে হচ্ছে 25। তো আলটিমেটলি উপরে কত আসলো দেখো, এখানে আমার 41 থেকে 2 বাদ দিলে 39 হবে, ডিভাইডেড বাই এখানে দেখো 25 আর 29, তার মানে 38 হবে, 38। তো এইটাই আমার অ্যান্সার হিসেবে দিতে পারি। কিন্তু যদি তোমরা এটা অ্যান্সার দিতে না চাও তাহলে তোমরা একটু ওটাকে ক্যালকুলেশন করে দিতে পারো। যেমন এখানে দেখো আমরা একেবারে যদি করে ফেলি, এখানে 39 সরি 39 ভাগ হচ্ছে আমার রুট ওভার অফ 38, 8 দেখো এটা কত আসে, 6.3
6.32 6.32 এত, যেহেতু ওরা কোনো একক দেয়নি তো আমরা এখানে একক লিখে দিলাম। দিস ইজ দ্য অ্যান্সার। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। এইভাবে আমাদের কোনো একটা ভেক্টরের দিকে লম্ব বিক্ষেপ বের করতে হয়। হ্যাঁ, আরেকটা কথা আমি প্রসঙ্গত বলে রাখি, এখানে যদি বলতো যে বি বরাবর এর লম্ব বিক্ষেপ বের করো, তাহলে এখান থেকে আমি একটা লম্ব আঁকতাম, তাইলে এইটা হয়তো বের করতে হইতো, এবং সেটা কিন্তু আমার কি আসতো, এটা কিন্তু আমার এ cos θ আসতো। তার মানে আমি তখন বের করতাম হচ্ছে এখান থেকে কি, এখান থেকে বের করতাম। এটাতে অ্যান্সার দিয়ে ফেলছি। আমি সম্ভাব্য আর একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের বলে রাখি, যদি এরকম বলে, যদি প্রশ্নে বলতো যে বি বরাবর এর এর লম্ব বিক্ষেপ বের করো, তখন কিন্তু আমি এ cos θ এইটাই বের করতাম, আর এটা ইকুয়াল টু কি হইতো দেখো, কি হইতো, এ ভেক্টর আর বি ভেক্টর উপরেই থাকতো, শুধু নিচে হচ্ছে বি চলে আসতো। মানে এখান থেকে এ cos θ আমি এই পাশে নিয়ে আসতাম, আর বি এই বিটা হচ্ছে ভাগ হয়ে যেত এখানে। তার মানে ব্যাপারটা চেঞ্জটা একটাই, যখন বলবে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তখন হচ্ছে বি cos θ এই পাশে থাকবে, আর উপরে যা এইটা থাকবে, আর নিচে হচ্ছে কিন্তু যার বরাবর বলবে সে। এখন আমি যদি বলি এর এ বি বরাবর যদি বলতাম যে এর এর লম্ব বিক্ষেপ, তখন এই cos θ এখানে থাকতো আর বিটা এখানে চলে আসতো। এই তো, আর কিছু না। ঠিক আছে, যেমন এই যে এটা। আশা করি লম্ব বিক্ষেপ বা অবিক্ষেপের বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটাতে চলে যাব। দেখো, এর পরবর্তী প্রশ্নটাতে আমরা চলে যাব। দেখো, আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যেটা ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, এই দেখো বলছে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এখন দেখো, এখানে তিনটে ভেক্টর আছে, এ বি সি, তিনটে ভেক্টর আছে, এই তিনটে ভেক্টর একই সমতলে আছে কিনা এটা আমাকে যাচাই করতে বলছে। তো এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি। দেখো, আমরা কিন্তু জানি এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে খ নাম্বার। ওকে। তো আমরা কিন্তু জানি যে তিনটা ভেক্টর, আমি আগে এখানে একটু বেসিকটা আবার ক্লিয়ার করি, যে এটার আসলে বেসিকটা কি। আমরা যদি যদি এ একটা ভেক্টর মনে করো, বি আর একটা ভেক্টর, এবং সি আর একটা ভেক্টর, তো এই তিনটা ভেক্টর তখনই একই সমতলে থাকবে যখন শেষের দুইটা ভেক্টরকে তুমি ক্রস গুণ করতেছো। ক্রস গুণ করে কিন্তু তুমি একটা ভেক্টর পাবা। এই ভেক্টরের সাথে আমাকে প্রথম ভেক্টর যেটা আছে এ, এইটা ডট গুণ করতে হবে। ডট গুণ করে এই টোটাল রেজাল্ট আসতে হবে 0। তাহলেই কেবল আমার এ, বি এবং সি ভেক্টর, এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে, আদারওয়াইজ থাকবে না। তো আমরা এখন তাহলে সেটা সমাধান করি। তো প্রথমে আমরা এটা ধরো দেয়া আছে, লিখে ফেলি যে কোনটা আমার কোন ভেক্টর দেয়া আছে, এটা একটু লিখে নেই, ভালো হবে। ওকে, দেয়া আছে এ ভেক্টর। দেখো, এ ভেক্টর ইকুয়াল টু আছে কত আমাদের এখানে, দেখো এ ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তার মানে এখানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবং বি ভেক্টরটা দেখো, ভি ভেক্টরটা আছে আমার হচ্ছে এই যে দেখো মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তার মানে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। দেন দেখো সি ভেক্টরটা কত আছে আমার, আই ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তার মানে সি ভেক্টর এটা দেওয়া আছে আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 7j ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে আমার তিনটা ভেক্টর। এখন তাহলে আমাদের এই যে এইটা বের করে দেখতে হবে, এটা বের করে দেখতে হবে। তো আমরা প্রথমে এখানে বি ভেক্টর এবং সি ভেক্টরকে ক্রস গুণ করে ফেলি। আমরা সবাই ক্রস গুণ করার নিয়ম জানি। ক্রস গুণ করার নিয়ম হচ্ছে আমাদের নির্ণায়ক, ম্যাথে যেমন নির্ণায়ক করতে হয় ওই রকম করে করতে হবে। তো আমাদের প্রথমে এখানে আই ক্যাপ নিতে হবে, এখানে জে ক্যাপ নিতে হবে, এখানে কে ক্যাপ নিতে হবে। দেন হচ্ছে এখানে প্রথম কাকে লিখছি আমরা, বি ভেক্টর। তো বি ভেক্টরের যে আয়ের সহগ সেটা হচ্ছে -1, দেন হচ্ছে জে এর সহগ হচ্ছে 2, এবং কে এর সহগ হচ্ছে +7। এবং পরে যে ভেক্টরটা দেখছি সি, এই ভেক্টরটার আয়ের সহগ হচ্ছে 1, জে এর সহগ হচ্ছে 7 and -1। তো এরপরে আমরা জানি সবাই যে এটাকে কেমনে করতে হয়, প্রথমে আই ক্যাপকে বাইরে নিয়ে আসতে হয়, তারপরে এই সারি এবং কলাম বাদ দিতে হয়। এই সারি আর কলাম বাদ দিলে থাকবে -2 থাকবে, দেন -40, 7 7 49 মানে 49 থাকবে। এরপরে কিন্তু আমাকে, আমরা একটা চিহ্ন জানি, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। তার মানে প্রথম আই কে বাইরে নেওয়ার সময় আমি প্লাস নিছি, দেন হচ্ছে এখন যখন জে কে লিখবো তখন কিন্তু মাইনাস লিখতে হবে। তাহলে মাইনাস জে ক্যাপ আমি বাইরে লিখলাম। এখন এই সারি বাদ এবং এই কলাম বাদ দিব। এই কলাম যদি বাদ দেই তাহলে থাকবে -1 গুণ করলে হবে +1, আর এইদিকে হবে কত, -7। এই যে 7 1 7, এইটা। দেন হচ্ছে আবার হচ্ছে প্লাস কে লিখবো এখানে, প্লাস কে। তো আমার এই কলাম বাদ সারি বাদ থাকবে হচ্ছে -7 -2, সূত্রের একটা মাইনাস থাকে মাঝখানে।
ওকে, তো এইখান থেকে কিন্তু আমি পাচ্ছি 51 আই ক্যাপ পাচ্ছি। দেন দেখো এখানে হচ্ছে আমার +6, এখানে ভিতরে -6 আর এই মাইনাস মিলে +6 জে ক্যাপ, এবং এখানে কিন্তু আমার থাকতেছে -9 কে ক্যাপ। এই ভেক্টরটা পাইলা হচ্ছে আমার এইটা। এখন এই ভেক্টরের সাথে আমার এ ভেক্টরটা কি করতে হবে? ডট গুণ করে ফেলতে হবে। ডট গুণ যদি করি তাহলে দেখো কি হবে? তো এইটা তো আমি পাইছি, এই যে এইটা আমরা ডট গুণ বের করার নিয়ম জানি, যে এই যে আমরা প্রথমে এ ভেক্টরটা লিখে ফেলি। দেখো এ ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস হচ্ছে তোমার 3 জে ক্যাপ এন্ড দেন 5 কে ক্যাপ। এইটা গেল, দেন হচ্ছে মাঝখানে ডট, এবং এই যে আমাদের এই যে এইটা এই ডট ওর সাথে করতেছি না, তো ওর ভেক্টরটা তো আমি পাইছি কত? -51 আই ক্যাপ, তারপর হচ্ছে তোমার +6 জে ক্যাপ -9 কে ক্যাপ। তো এখন দেখো এখানে আমার 51 -51 কে 2 দিয়ে, মানে ওই যে আমাদের ডট গুণের নিয়ম কি, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করতে হয়, জের সহগের সাথে জের সহগ গুণ করতে হয়, দেন কের সহগের সাথে কের সহগ গুণ করতে হয়। তার মানে এখানে +2 আর এখানে -51, এটা গুণ করলে হবে -120। আচ্ছা, দেন হচ্ছে +3 আর জের সহগ এখানে হচ্ছে +6, তার মানে হচ্ছে 18 হবে প্লাস, আর এখানে হচ্ছে +5, দেন হচ্ছে মাইনাস, এর এখানে কে এর সহগ হচ্ছে +5, এখানে কে এর সহগ হচ্ছে -9, তার মানে হচ্ছে -45। তো আলটিমেটলি দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, এখানে কত পাচ্ছি আমরা? আমাদের এখানে পাচ্ছি আমরা -120, দেন হচ্ছে +18, দেন হচ্ছে -45। তো আলটিমেটলি আমরা পাচ্ছি -129। দেখো এটা কিন্তু জিরো আসে নাই, আমাদের একই সমতলে থাকার কন্ডিশন ছিল জিরো আসতে হবে। তার মানে লিখি, যেহেতু লাস্টে লিখে দেই, যেহেতু এ ভেক্টর এখানে ডট, এখানে তারপর হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0, সেহেতু সেহেতু এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর একই সমতলে অবস্থিত নয়। ঠিক আছে? ৯ হবে এটা, ওকে? কারণ কি? 0 আসে নাই। যদি 0 আসতো তাহলে একই সমতলে অবস্থান করত। এই হচ্ছে টোটাল বিষয়টা। তো এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড ২০২৪ এর প্রশ্নটা আমরা ব্যাখ্যা সহ মোটামুটি সমাধান করার চেষ্টা করছি। আ আগামী ভিডিওগুলাতে ইনশাআল্লাহ পরবর্তী ঢাকা বোর্ড ২০২৪ এ কিন্তু আরেকটা প্রশ্ন আছে। পরবর্তী ভিডিওগুলাতে ধারাবাহিকভাবে সব সালের আ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ টা সাবজেক্টের সকল বোর্ডের সকল সালের প্রশ্নগুলা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর আরেকটা কথা, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই যে আমাদের h.s.c সায়েন্স কেয়ার এই ইউটিউব চ্যানেলটা অফকোর্স তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কারণ তোমাদের একটা কমেন্ট আর শেয়ারই কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দিবে আরো বেশি ভালো ভালো প্রশ্নগুলো সমাধান করে আপলোড করার। আর আমাদের এই নামেই কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, সেখানে তোমরা ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখো এবং গ্রুপটাতে অ্যাড হয়ে যাও। যাই হোক, আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।